দিন পাঁচেক আগে আমার বাড়ির সামনে সিপিএম এর দমদম এরিয়া সম্মেলন হলো। সেই এরিয়া সম্মেলনে আমার বেশ কিছু পুরনো বন্ধুরাও এসেছিল, তাদের সাথে দেখা হলো। তো সেখানে শুনলাম সিপিএম এর গত 3 বছর আগে নির্দেশিত যে বয়স ভীতি তা নিয়ে বিস্তর হইচই হচ্ছে। সিপিএম এমনিতেই মোটামুটি শ্মশান যাত্রী একটি দল, তারা অর্ধেকই মুছে গেছে। যেটুকু তাদের দেখা যায় সেটা হচ্ছে ফেসবুকে। এছাড়া সিপিএম এর উপস্থিতি খুব নগণ্য। সেই দল নিয়ে আমি যখন কথা বলছি আপনারা অনেকেই হয়তো ভিডিও বন্ধ করে দেবেন, কিন্তু তা নয়। রাজনৈতিক পরিস্থিতিতে দক্ষিণপন্থী, মধ্যপন্থী এবং বামপন্থী তিনটে দলেরই প্রয়োজন আছে। আগে বামপন্থীদের লিড করতো সিপিএম, এই মুহূর্তে সিপিএম এর অবস্থা খুবই খারাপ। অথচ তারা সেই খারাপ অবস্থাতেও তারা একটা বয়সবিধি লাগু করেছে। সেই বয়সবিধি নিয়ে এখন বিস্তর হইচই হচ্ছে। বয়সবিধি ব্যাপারটা কি? বয়সবিধি একটা নির্দেশিকা। সেই নির্দেশিকার 3 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, যদি কোনো এরিয়া কমিটি 13 জনের হয়, মনে করা যায় 13 জনের হয়, সেই এরিয়া কমিটির 5 জনের বয়স হতে হবে 50-এর নিচে। এই 50-এর নিচে যে 5 জন, তার মধ্যেও ভাগ আছে। তার মধ্যে একজনের হতে হবে 31-এর নিচে, একজনের হতে হবে 40-এর নিচে, এবং 2 জন মহিলা সদস্য তাদের রাখতে হবে। মোট হলো 7। আর 6 জন হচ্ছে যারা বর্তমান নেতৃত্ব, অর্থাৎ বয়স হয়ে গেলেও তারা থাকতে পারবে। তার ফলে কি হচ্ছে? তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধ নেতৃত্ব, অর্থাৎ পক্ষকেশ যারা আছেন তারা মোটামুটি নেতা থেকে, 2 দিন আগেই নেতা ছিলেন, তারা নেতা থেকে কর্মী হয়ে গেলেন। আর সেই জায়গায় অনভিজ্ঞ, বুলি সর্বস্ব এবং ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ কিছু তার্কিক তারা এসে জুটছে সেই সিপিএম এর কমিটিতে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আলটিমেটলি সিপিএমকে ভীষণভাবে পিছিয়ে দিচ্ছে। একটা কথা সত্যি, সেটা হচ্ছে সারা পৃথিবীতেই কমিউনিজম প্রায় উঠে গেছে বললেই কম বলা হবে না। তখন এই বয়সবিধি চালু করে সিপিএম এমন কি বৈপ্লবিক কাণ্ড কারখানা করবে, সেটা অন্তত সিপিএম এর লোকেরা খুব ভালো করে বুঝতে পারছে না। লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন যে সিপিএম একগুচ্ছ তরুণকে তাদের মুখ করেছিল, প্রার্থী করেছিল, কিন্তু দেখা গেল একমাত্র মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী, 2 বৃদ্ধ ছাড়া বাকি সবারই জামানত জব্দ হয়েছে। এই কারণে আমার সেই বন্ধু সেদিন খুব রেগে গিয়ে বলেছিল, এরা ছিঁড়তে পারে না মুরগির বাল, ধরতে যায় জাহাজের হাল। দেখুন, সিপিএম একসময় জাহাজ ছিল, এটা অনস্বীকার্য। এখন তাদের সেই রমরমা নেই। এদের এখন খাজনার চেয়ে বাজনা বেশি। আর এই নতুন প্রজন্ম এরা মিছিলে কিন্তু 4টে লোকও জোটাতে পারে না, অথচ এরা ফেসবুকে ছবি ছড়াতে ওস্তাদ। বাংলায় বামদের ভোট অর্ধেক চলে গেছে রামে, অর্ধেক চলে গেছে তৃণমূলে। এই কথাটা বারবার করে বলা হয়, কিন্তু একটা কথা সত্যি যে বাম দলের কমিটেড যারা ভোটার তার অর্ধেক পৃথিবী ছেড়ে চলে গেছে। কিছু আছে যারা যাবো করছেন, আর বাকি মুষ্টিমেয় কিছু আছে যারা কমিটেড ভোটার, তারা এখনো কাস্তে হাতুড়িতে ছাপ দেন। এর বাইরে নতুন প্রজন্মের মধ্যে এই বামপন্থী রাজনীতির প্রভাব ভীষণ রকমের কমে গেছে। নতুন প্রজন্ম এই ত্যাগের রাজনীতি করবে কেন? এক কথায় বলা যায় নতুন প্রজন্ম খুব কমই বাম আদর্শে বিশ্বাসী। তারা শপিং মল, পার্ক স্ট্রিট, বইমেলা, নাইট ক্লাব, পিকনিক, নতুন মডেলের গাড়ি, বাইক, কেরিয়ার, এসব নিয়ে তো ব্যস্ত। তারা বাজারে কৌটো ঝাঁকিয়ে জনসংযোগ করবে, এই প্রত্যাশা করাটা সিপিএম এর মস্ত বড় ভুল। আজীবন বামপন্থী বাবা মাও কখনোই চান না যে তার ছেলেমেয়েরা সেই তাদের মতন একটা ত্যাগের জীবন যাপন করুক। তারা চান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তারা এনজয় করুক লাইফ। বামপন্থী আদর্শ যে এই মুহূর্তে সোনার পাথর বাটি, সেটা আগেকার প্রজন্ম কিন্তু বুঝতে পেরেছেন। সবার অলক্ষ্যে আরেকটি দল হু হু করে বাড়ছে পশ্চিমবঙ্গে, তার নাম হচ্ছে আরএসএস। একটা কথা সর্বজন বিদিত, সেটা হচ্ছে ভারতবর্ষে বিজেপিকে চালায় কিন্তু আরএসএস। আর সমাজের বিভিন্ন স্তরে এই সংঘের, অর্থাৎ আরএসএস এর কিন্তু সংগঠনের একটা নকশা আছে। এই মুহূর্তে দেশে অন্য কোনো সংগঠনের সেটা নেই। উল্লেখ্য, সেটা হচ্ছে 2025 সাল আরএসএস এর কিন্তু 100 বছর পূর্তি। শতবর্ষে পা রাখতে চলা সংঘ তারা কিন্তু অনেকগুলো দাবি মিটিয়ে ফেলেছে। তাদের প্রথম দাবিগুলো কি কি ছিল? জম্মু কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার, 3 তালাক প্রথার বিলোপ, 1 দেশ 1 ভোট। দেখুন, সবগুলোই কিন্তু তারা আদায় করে নিয়েছে। বাম নেতৃত্ব বলেন যে আরএসএস এর বার বৃদ্ধির পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, কিন্তু
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে বোঝাপড়া সেটা কিন্তু এই মুহূর্তে অতীত। মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে দাঁতনের সভা থেকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আগে ভাবতাম আরএসএস মানে ত্যাগী, ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল, কিন্তু আজকে ভোগ করতে করতে তারা ভোগী হয়ে গিয়েছে। একসময় সিপিএম প্রতি রবিবার বাজারের মুখে দাঁড়িয়ে কৌটো নাড়িয়ে তারা 5 পয়সা 10 পয়সা চাঁদা আদায় করতো, সেটা আমরা দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, তাতে জানা চাঁদা আদায় হতো, তার চেয়ে তার পাশের চায়ের দোকানের বিল কিন্তু অনেক বেশি হতো সিপিএম নেতাদের। এটা ঘটনা। কেন হতো? কেননা জনসংযোগ। বিভিন্ন লোক আসতো, সে হয়তো 10 পয়সা দিয়েছে, 10 পয়সার চা খেয়ে চলে গেল, কিন্তু সিপিএম এটা পারপাসলি করতো। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, নিজেদের জাহির করার প্রশ্ন নেই। তারা কি করতো? প্রত্যেক মানুষের সাথে থাকতো এবং মানুষের সাথে রাজনৈতিক আলোচনা করতো, আলটিমেটলি নিজেদের দিকে টানতো। যে কাজটা তাতে হতো সেটা হচ্ছে মানুষ সিপিএমকে নিজেদের দল ভাবত। সেই ভিত্তি আস্তে 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 স্থাপন করে সিপিএম কিন্তু ক্ষমতায় এসেছিল এবং 33 বছর সিপিএম কিন্তু তাদের ক্ষমতা ভোগ করেছে। একই পদ্ধতি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিয়মের মুখে লাথি মেরে হাঙ্গামা করেছিলেন থানায়, তিনি রাইটার্স দখল করেছেন, তিনি রাজপথে, সরকারি অফিসে, সব জায়গায় কিন্তু একটা প্রতিবাদী চরিত্র হিসেবে ছিলেন। ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা পরের কথা। একটা কথা তিনি মানুষকে ভাবতে বাধ্য করেছেন যে এই অথর্ব বামফ্রন্ট সরকারকে যদি কেউ পাঙ্গা নিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ক্রমে ক্রমে নিজেদের লোক ভাবতে শুরু করেছিল, যার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলো ক্ষমতায়। আর ক্ষমতা মানেই তো জানেন, ক্ষমতা মানেই জো জিতা ওই সিকান্দার। এইবার একটা প্রশ্ন বারবার করে উঠছে রাজনীতিবিদদের বয়স নিয়ে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, সব পেশার মতো রাজনীতিতেও অবসরের বয়স নির্দিষ্ট থাকা উচিত এবং তা কখনোই 65 বছরের বেশি হওয়া উচিত নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কখনো কোনো অবস্থাতেই 65 বছরের বারে বিশ্বাস করেন না। তিনি পুরোপুরি একজন পারফরমেন্সের এবং তার জনসংযোগের উপরে নির্ভর করেন, কারণ তিনি ভাবেন মনের বয়সটাই আসল। না হলে তিনি গত লোকসভা নির্বাচনে সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের টিকিট দিয়েছিলেন। তিনি বলেছেন, বয়স কখনো রাজনীতিতে সূচক হতে পারে না, শারীরিক এবং মানসিক উদ্যম, সেই সঙ্গে তিনি কি কাজ করছেন সেটাই নিরিখ হওয়া জরুরি। পক্ষ কেসদের সরিয়ে দলীয় কাঠামোর তরুণদের অন্তর্ভুক্ত করার সাংগঠনিক প্রক্রিয়া তাই চিরকালই বিদ্যমান, বিজেপিতেও আছে, এবং সিপিএম সেটা লাগু করে আরো বেশি করে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হতে চলেছে। 3 বছর আগে সিপিএম এর সাংগঠনিক প্রক্রিয়া হয়েছিল, তখন এই বিধিতে বিভিন্ন মুখকে নতুন নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। লাভ কি হয়েছে? লাভ কিছুই হয়নি। তারা কিছুটা প্রচার পেয়েছে, তারা সংবাদ মাধ্যমে জায়গা করেছে, তারা ইউটিউবে তাদের চ্যানেলের বার বৃদ্ধি করেছে। এর বাইরে কিন্তু তারা সিপিএম দলটাকে 1 ইঞ্চি এগোতে পারেনি। আর সোশ্যাল মিডিয়ায় কে কত বড় তর্কচঞ্চু, জনসভায় কার ফেস ভ্যালু কত, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষের সাথে সংযোগ, মানুষ তার পেছনে কতটা দাঁড়াচ্ছে। কিন্তু সিপিএম আজ দেখে বা ঠেকে কোনোভাবেই শিখছে না। আজ হুহু করে এগিয়ে আসছে অন্যান্য দলগুলি, বিশেষত আরএসএস এবং বিজেপি। আজ আপনারা খেয়াল করে দেখুন যে বাংলাদেশ ইস্যুতে যে সীমান্তবর্তী এলাকা তৃণমূলের কবজার মধ্যে ছিল, সেই এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু বিজেপি পেনিট্রেট করে গেছে। সেখানে আরএসএস এর একটা স্ট্রং সংগঠন তৈরি হয়ে গেছে, অথচ সিপিএম পড়ে আছে সেই মানধাতার আমলে। এক কথায় সিপিএম সম্পর্কে আজ একটা কথা বলেই শেষ করি, সেটা হচ্ছে মে হিজ সোল রেস্ট ইন পিস, তার আত্মা শান্তি লাভ করুন। নমস্কার।